আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। নিশ্চিত বিষয়ের সিরিজের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগত। প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করি। একটি স্প্রিং কে খণ্ডিত করলে এর ধ্রুবক পরিবর্তন হবে কি? হবে বলতো? হবে। স্প্রিং ধ্রুবকের নামটা স্প্রিং ধ্রুবক হইলেও এটা কিন্তু পরিবর্তন আছে, ঠিক আছে? আমরা জানি কি বলতো, এফ ইকুয়াল টু কে এক্স না? তাহলে কে এর সাথে স্প্রিং এর দৈর্ঘ্যের সম্পর্ক কি বলতো? 1/L। মানে কি হবে? দৈর্ঘ্য যত বাড়বে স্প্রিং ধ্রুবক তত কমবে, এবং দৈর্ঘ্য যত কমবে স্প্রিং ধ্রুবক তত বাড়বে। ধরো এটা তোমার একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে এখন তুমি দুই ভাগ করলা। ধরো স্প্রিংটার ধ্রুবক হচ্ছে কি কে, সমান ভাগে দুই ভাগ করলা, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে প্রত্যেকটা স্প্রিং এর ধ্রুবক হবে 2K করে। এটা ধ্রুবক হবে 2K, স্প্রিং ধ্রুবক হবে 2K, এই স্প্রিংটার ধ্রুবক হবে 2K। আবার ধরো তুমি এই দুইটা স্প্রিং কে জোড়া দিলা, তাহলে জোড়া দিলে কি হবে বলতো? দুইটা স্প্রিং মিলে হয়ে যাবে আবার কে। স্প্রিং সমবায়টা না, তোমার রোধের যে সমবায় থাকে সেটার উল্টা হয়। কিভাবে? রোধে কি হইতো, শ্রেণী সমবায় যখন থাকতো তখন ধরো এটা হচ্ছে আর রোধ, এটা হচ্ছে আর রোধ, দুইটা মিলে কি হইতো? আর প্লাস আর ইকুয়াল টু 2R। কিন্তু এখানে যখন তোমার দুইটা স্প্রিং কে জোড়া দিবা তখন কি হবে? তখন হবে সমান্তরাল সমবায়ের মতো, রোধে যে সমান্তরাল সমবায়টা হয় সেটার মতো, 1/K ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। তাহলে এই দুইটাকে যদি তুমি শ্রেণী সমবায় করো, অর্থাৎ একসাথে জোড়া দাও, তাহলে কি হয়ে যাবে? আবার দুইটা মিলা কে হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? তো মূলত এখানে রিজনটা কি? কে এর সাথে স্প্রিং ধ্রুবকের সাথে স্প্রিং দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই স্প্রিং এর দৈর্ঘ্য বাড়লে স্প্রিং স্প্রিং ধ্রুবক কমে, এবং স্প্রিং এর দৈর্ঘ্য কমলে স্প্রিং ধ্রুবক বাড়ে। তারপরে কোশ্চেন, একটি পূর্ণ দৃঢ় বস্তুর পীড়ন ও বিকৃতি লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, আগে তোমাকে বুঝতে হবে একটি পূর্ণ দৃঢ় বস্তু কি। একটি পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে, ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু, এটার উপর তুমি যতই পীড়ন দাও না কেন, পীড়ন কি বলতো? পীড়ন হচ্ছে মূলত চাপ, পি ইকুয়াল টু F/A, এটাই কি পীড়ন। তো তুমি এটার উপর যতই পীড়ন দাও না কেন, অর্থাৎ যতই চাপ দাও না কেন, এটার কোনো বিকৃতি হবে না, এটার কোনো চেঞ্জই হবে না, তাই না? যেমন আমরা ধরো একটা মার্বেলের কথা যদি চিন্তা করি, তুমি মার্বেলকে যতই চাপ দাও, যতই যা করো, এটা কি কখনো চেঞ্জ হয়? এটা সেম থাকে না? মানে হাত দিয়ে যখন তুমি চাপ দাও একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে যখন তুমি চাপ দাও, কিন্তু অন্যদিকে ধরো একটা ফুটবল যখন থাকে, ফুটবলকে যখন চাপ দাও তখন কি হয়? ফুটবলটা আস্তে করে টেমা হয়ে যায় না, এরকম এক সাইড। বুঝতে পারছি? তো পূর্ণ দৃঢ় বস্তু কি? একটা বস্তুকে যখন তুমি যতই চাপ দাও না কেন, যতই পীড়ন প্রয়োগ করো না কেন, সেই বস্তুটার কোনো চেঞ্জ হবে না। এমন সময় কি হয়? পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, কিন্তু এই ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির গ্রাফটা হবে এরকম যদি হয়, এই বরাবর যদি হয় বিকৃতি আর এই বরাবর যদি হয় পীড়ন, তুমি পীড়ন প্রয়োগ করতে থাকবা, গ্রাফটা এদিকে আগাইতে থাকবে, কিন্তু বিকৃতির দিকে একটু পরিমাণ আগাবে না। বুঝতেছি? এখান থেকে তুমি যাত্রা শুরু করবা, তুমি পীড়ন দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা, পীড়ন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, কিন্তু কি হবে না? বিকৃতির দিকে একটু পরিমাণও চেঞ্জ হবে না। তাই গ্রাফটা কিরকম হবে বলতো? এভাবে উপরের দিকে যেতে থাকবে পীড়ন বরাবর, আর বিকৃতি বরাবর কোনো চেঞ্জ আসবে না। তারপরে কোশ্চেন, একটি স্টিল তারের উপর প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে ইয়ং গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে কি? এটার আনসার হচ্ছে হবে না। আমরা জানি কি বলতো, ইয়ং গুণাঙ্কের সূত্র y ইকুয়াল টু এফ বড় হাতের এম ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এটাকে যদি একটু ভাঙা লিখি আমরা, তাহলে কি হবে? এফ বড় হাতের এম এবং ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু
ছোট হাতের এল। তাহলে বলছে কি, একটি স্টিল তারের উপর প্রযুক্ত বল এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। বল দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে। তাহলে কি ইয়ং গুণাঙ্কের মান কমার কথা না, কারণ বল যখন দ্বিগুণ করা হয়েছে তখন এটা হচ্ছে আলটিমেটলি দ্বিগুণ, কিন্তু যখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে তখন কি হয়ে গেছে, 4 গুণ কমে গেছে। তার মানে কি ইয়ং গুণাঙ্ক অর্ধেক হওয়ার কথা না, কিন্তু বাস্তবে ইয়ং গুণাঙ্ক কোনো চেঞ্জ হয় না। কেন বলতো? ইয়ং গুণাঙ্ক হচ্ছে কি একটা ধ্রুবক। ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক, এটা কখনো চেঞ্জ হয় না। তাহলে এক্ষেত্রে কি হয়, ধরো যখন তোমার এটা যখন অর্ধেক হয়ে গেল, অর্থাৎ আর এর পরিমাণ কি হলো, বাড়লো, এফ এর পরিমাণও বাড়লো, তখন দেখা যাবে যে এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, এই জিনিসটা অন্যরকম হয়ে যেতেছে, এই জিনিসটা চেঞ্জ হয়ে যেতেছে। বুঝতেছি? সেজন্য কি হবে, ইয়ং গুণাঙ্কর মান আলটিমেটলি সেমই থাকবে, কিন্তু এদিকে জিনিসগুলোর কি হবে, এগুলার পরিবর্তন হয়ে যাবে। তারপরে কোশ্চেন, একটি ভূস্থির উপগ্রহে স্প্রিং ভর ব্যবস্থায় দোলনকাল কেমন হবে? একটা ভূস্থির উপগ্রহ যেখানে কোনো গ্র্যাভিটি নাই, কিচ্ছু নাই, সেখানে স্প্রিং এর দোলনকাল কেমন হবে? স্প্রিং এর দোলনকালের সূত্র কি বলতো? টি ইকুয়াল টু 2π√m ডিভাইডেড বাই কে। টি ইকুয়াল টু 2π√m ডিভাইডেড বাই কে। এখন তুমি স্প্রিংটাকে, স্প্রিং কিসের উপর নির্ভরশীল? টি নির্ভরশীল হচ্ছে স্প্রিং এর ভরের উপর, টি নির্ভরশীল হচ্ছে স্প্রিং ধ্রুবকের উপর। এখন তুমি স্প্রিংটাকে ভূস্থির উপগ্রহে নাও, না মঙ্গল গ্রহে নাও, না বৃহস্পতি গ্রহে নাও, যেখানেই নাও, স্প্রিং এর ভরের কি কোনো পরিবর্তন হবে? না। স্প্রিং এর, স্প্রিং ধ্রুবকের কি কোনো পরিবর্তন হবে? না। সেজন্য কি হবে, স্প্রিং এর দোলনকালেরও কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন তোমার যদি এরকম হতো, একটা সরল দোলক হইতো টি, তখন সূত্র কি হয়, টি ইকুয়াল টু 2π√l ডিভাইডেড বাই জি। সেখানে ভূস্থির উপগ্রহে কি হয়, জি এর ভ্যালু 0 হয় না, তো এটাকে যখন তুমি 0 করবা তখন টি এর ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি। বুঝতে পারছি? তখন পরিবর্তন হয়, কিন্তু একটা স্প্রিং কে যখন তুমি ভূস্থির উপগ্রহে নাও আর যে জায়গায় নাও, সেটা দোলনকালের কোনো পরিবর্তন হয় না। তারপরে কোশ্চেন, স্প্রিং বল, প্রত্যয়নী বল, এটা তোমাদেরকে অষ্টম অধ্যায়ে অর্থাৎ পর্যায়বৃত্ত গতি অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাও আমি একটু বুঝাই। ধরো এটা একটা স্প্রিং আছে, হ্যাঁ, এখন তুমি এটার উপর একটা বল প্রয়োগ করতেছো, এফ বল। তো স্প্রিংটাও নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তোমার উপর একটা সেম এফ বল প্রয়োগ করবে। তো স্প্রিং তোমাকে যেই বলটা প্রয়োগ করবে সেটাই হচ্ছে কি, প্রত্যয়নী বল। অর্থাৎ বিপরীত দিকে স্প্রিং, তুমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করার পরে স্প্রিংটাকে যখন সংকুচিত করবা, স্প্রিংটাও বিপরীত দিক থেকে তোমার উপর একটা বল প্রয়োগ করবে, সেই বলটাই হচ্ছে মূলত প্রত্যয়নী বল। তাই স্প্রিং বল হচ্ছে প্রত্যয়নী বল। তারপরে কোশ্চেন, বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল নগণ্য কেন? তোমরা জানো না? কঠিন পদার্থের কি হয়, অণুগুলা খুবই কাছাকাছি থাকে, তাই তারা কি থাকে, খুবই দৃঢ় থাকে, সেজন্যই কি তারা কঠিন পদার্থ। কঠিন তরলে কি হয়, একটু ফাঁকা ফাঁকা থাকে, পানির অণুগুলো তুমি ধরো একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু দূরে দূরে থাকে, সেজন্য এদের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, সামান্য দূরে থাকার কারণে সেজন্য তারা কি হয়, তরল হয়, অর্থাৎ এদের দৃঢ়তা কম হয়। অন্যদিকে বায়বীয় পদার্থ কি হয়, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, কণাগুলো কি হয় এরকম অনেক দূরে দূরে থাকে, তাই না? সেজন্য কি হয়, এদের মধ্যকার আন্তঃআণবিক বল কম। যেহেতু যেহেতু তোমরা কোশ্চেনটা ব্যাখ্যা করবা কিভাবে, যেহেতু বায়ুর কণাগুলো খুবই দূরে 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 অবস্থান করে, এদের মধ্যকার দূরত্ব অনেক বেশি হয়, সেজন্য এদের মধ্যকার আন্তঃআণবিক বল খুবই কম হয়। তারপরে কোশ্চেন, ইস্পাত অপেক্ষা রাবার বেশি স্থিতিস্থাপক কেন? কেন বলতো? ধরো তোমার এখানে একটা ইস্পাতের বক্স আছে আর একটা রাবারের বক্স আছে, তো তুমি ইস্পাতের উপর এফ বল প্রয়োগ করলা একক ক্ষেত্রফলের উপর, রাবারের উপরও একক ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ করলা, অর্থাৎ পি পি চাপ প্রয়োগ করলা, পি চাপ প্রয়োগ করলা, পীড়ন প্রয়োগ করলা। তো দেখা যাবে যে তুমি এটার উপর যখন চাপ দিলা, এটা সেমই থাকবে। এই জিনিসটা সেম আঁকলে একটু ভালো হয়।
কই এটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না বা খুবই সামান্য পরিমাণে চেঞ্জ হবে। কিন্তু রাবারেরটা দেখা যাবে যে অনেক চ্যাপ্টা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই না? সেটা কেন হয়? মূলত ইয়ং এর গুণাঙ্কের কারণে। যার ইয়ং এর গুণাঙ্ক বেশি তার স্থিতি স্থাপকতা বেশি, যার ইয়ং এর গুণাঙ্ক কম তার স্থিতিস্থাপকতাও কম। তাহলে আমরা জানি ইস্পাত থেকে রাবারের ইয়ং গুণাঙ্কের মান, সরি, রাবার থেকে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি, রাবার থেকে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি, সেজন্য ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। অন্যদিকে ইস্পাতের উপর একই পরিমাণ পীড়ন প্রয়োগ করার পর আমরা কি জানি বলতো? ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। বানান বলেছে। তো তুমি যখন সেম পরিমাণে পীড়ন প্রয়োগ করবা দুইটা বস্তুর উপর, তখন কি হবে? ওয়াই সমানুপাতিক 1 বাই বিকৃতি। বানান বলতেছে কেন? ওয়ান বাই বিকৃতি। তো রাবারের ক্ষেত্রে কি হবে? বিকৃতিটা বেশি হবে, সেজন্য ইয়ং গুণাঙ্কের মান কম, এবং ইস্পাতের ক্ষেত্রে বিকৃতি হবে কম, তাই ইয়ং গুণাঙ্কের মান বেশি। ইয়ং গুণাঙ্কের মান যার বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি। বুঝতে পারছি সবাই? তারপর আর এখানে কিছু ইনফরমেশন মিসিং আছে, ওয়েট আমি একটু লিখে দিচ্ছি। সীসার আয়তন গুণাঙ্ক 1.6 ইন্টু 10^10 নিউটন মিটার ইনভার্স টু বলতে কি বোঝো? এটা আমি একদম ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিই। হ্যাঁ, আয়তন গুণাঙ্ক সীসার সীসার একক আয়তন বিকৃতির জন্য, সীসার একক আয়তন বিকৃতির জন্য একক ক্ষেত্রফলে 1.6 ইন্টু 10^10 নিউটন বল প্রয়োগ করতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ কি, সীসার আয়তন গুণাঙ্ক মানে কি? সীসার আয়তন গুণাঙ্ক হচ্ছে কি বাল্ক মডুলাস ইকুয়াল টু হবে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তাহলে একক আয়তন বিকৃতির জন্য পীড়ন কি? একক ক্ষেত্রফলে 1.6 ইন্টু 10^10 নিউটন বল প্রয়োগ করাকে কি বলা হয়? সীসার আয়তন গুণাঙ্ক 1.6 ইন্টু 10^10 নিউটন। তারপর এটা অসহ হবে। হ্যাঁ, বুঝতে কিভাবে? বুঝতে পারি না। আচ্ছা বুঝে নিও, অসহ পীড়ন বলতে কি বুঝো? অসহ পীড়ন হচ্ছে, আমি দেখাবো না, আচ্ছা দেখাই একটু। ধরো এটাকে যেই পরিমাণ পীড়ন দেওয়ার পর এই জিনিসটার আগের অবস্থায় ফিরে যাইতে পারবে না। কি বলছি? একটা বস্তুকে যেই পরিমাণ চাপ দেওয়ার পর এত পরিমাণ বিকৃতি হবে যে সেটার আগের অবস্থায় কখনোই ফিরে যাবে না, সেটাই কি অসহ পীড়ন। তোমরা মাঝে মাঝে দেখো না, ধরো একটা স্প্রিং আছে, তো একটা স্প্রিং কে তুমি ধরে টান দিলা, তাহলে স্প্রিংটা কি হলো? এত বড় হয়ে গেল। তো এত বড় হওয়ার পরে এক সময় দেখবা যে তুমি টান দেওয়ার পর কি হইতেছে? আগের অবস্থায় ফিরে যেতেছে, আগের অবস্থায় ফিরে যেতেছে। কিন্তু যখন অনেক জোরে টান দিবা তখন কি হবে? সেটা এক সময় আগের অবস্থায় ফিরে যাবে না, একদম পার্মানেন্টলি এরকম বড় হয়ে যাবে। সেটাই কি অসহ পীড়ন। অর্থাৎ যেই পীড়ন দেওয়ার পর বস্তুর বিকৃতি হওয়ার পরেও বিকৃতিটার আগের অবস্থায় ফিরে আসে না, সেটাই হচ্ছে কি অসহ পীড়ন। তারপরে কোশ্চেন, তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে কেন? আসলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে না, কিন্তু এটা তাপমাত্রার উপর কিছুটা নির্ভরশীল। কারণ কি বলতো? তাপমাত্রা, ধরো এটা একটা স্প্রিং আছে, হ্যাঁ, এখন এই এই জায়গায় তুমি তাপমাত্রা বাড়ায় দিলা। তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য যে বাড়ে, এটা কি তোমরা জানো? কারণ এল ইকুয়াল টু এল নট, এটা হচ্ছে কি আদি দৈর্ঘ্য,
প্লাস এল নট ইন্টু আলফা, এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ ইন্টু ডেল থিটা, এটা হচ্ছে কি তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, বুঝতে পারছি? তার মানে কি তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়ে, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্যের পরিবর্তনও বাড়ে। ধরো তোমার দৈর্ঘ্যের পরিবর্তন আগে হয়েছিল 1 মিটার, এখন ধরো এটা তোমার একটা জিনিস ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন আগে হয়েছিল কত 1 মিটার, আর এখন তুমি যখন তাপমাত্রা বাড়াইছো দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে 2 মিটার। তো তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য যেমন বাড়ছে দৈর্ঘ্যের পরিবর্তনও বাড়ছে। আবার আমরা জানি কি ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু s বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের L। ছোট হাতের L কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে y সমানুপাতিক কি 1 বাই ছোট হাতের L। তাহলে তাপমাত্রা বাড়লে ছোট হাতের L এর পরিমাণ বাড়বে, এটা কি আমরা বুঝি? তাপমাত্রা যত বাড়বে দৈর্ঘ্যের পরিবর্তন তত বাড়বে, ইয়ং গুণাঙ্কের মান তত কমবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে কোশ্চেন, কয়শনের অনুপাত ঋণাত্মক হওয়া সম্ভব কিনা? কয়শনের অনুপাতের সূত্র কি বলতো? মাইনাস ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এটা কি পার্শ্ব পরিবর্তন, এটা কি দৈর্ঘ্য পরিবর্তন। কয়শনের অনুপাতের সাধারণ মান হচ্ছে মাইনাস 1 থেকে বড় এবং হাফ থেকে ছোট, কিন্তু বাস্তবে এর মান হয় 0 থেকে বড় সিগমার মান কিন্তু হাফ থেকে ছোট। অর্থাৎ কি হয় সবসময় পজিটিভ থাকে, তাই কয়শনের অনুপাত ঋণাত্মক হওয়া বাস্তবে সম্ভব নয়। বুঝতে পারছি? আরেকটা জিনিস যদি তোমাকে বুঝাই, ধরো কয়শনের অনুপাত, এটা একটা তোমার তার আছে, এখন তারকে তুমি বা ধরো তোমার কাছে যদি রাবার থাকে, টাকা বান্ধা রাবার গুলো আছে না, সেই রাবার গুলাকে তুমি যদি টান দাও কি হয় বলতো? দৈর্ঘ্য বাড়ে, কিন্তু কি হয় পাশটা আস্তে আস্তে চিকন হইতে থাকে। তুমি যত টান দিবা তত তারটা কি হবে, রাবারটা কি হবে চিকন হবে। চিকন হইতে হইতে একসময় কি হয় আস্তে আস্তে ছিঁড়ে যায়, তাই না? রাবার যত ছোট থাকে তত কি হয় পার্শ্বটা বড় থাকে, আর যখন আস্তে আস্তে টানতে থাকবা রাবারটা চিকন হইতে থাকে, তার মানে কি হয় পার্শ্বটা কমে দৈর্ঘ্যটা বাড়ে। বুঝো? যেহেতু পার্শ্ব কমে তাই এই পোর্শনটা কি হয়ে যায় নেগেটিভ। তো আগে একটা নেগেটিভ চিহ্ন আছে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ, তাই কয়শনের অনুপাত ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তারপরে কোশ্চেন, সমমন্নতা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি ব্যাখ্যা করো। সমমন্নতা হচ্ছে কে, কে এর ভ্যালু হচ্ছে আয়তন বিকৃতি ডিভাইডেড বাই পীড়ন, আর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে বাল্ক মডুলাস। এটা সূত্র হচ্ছে পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তো দুইটার মধ্যে কি সম্পর্ক আসে বলতো? কে ইকুয়াল টু 1 বাই বি, এটাই প্রকাশ করছে। সমমন্নতা হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীত রাশি। তারপরে কোশ্চেন, একটি বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। তুমি যখন, এটা একদম শর্টকাটে বুঝাই, হ্যাঁ, স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে তুমি যখন একটা রাবার নিবা, রাবারের উপর যখন তুমি চাপ প্রয়োগ করবা, বা তুমি যখন একটা স্প্রিং নিবা, স্প্রিং এর উপর যখন তুমি এই পাশ বরাবর ধরে ধরে তুমি টান দিলা, কি করলা এস বল প্রয়োগ করলা, অর্থাৎ চাপ প্রয়োগ করলা। তো এক সময় দেখা যাবে যে এটাকে তুমি টান দিছো কিন্তু কি হইতেছে এটা চলে আসতেছে, টান দিছো চলে আসতেছে, কিন্তু এক সময় একটু জোরে টান দিলা, তারপর দেখা গেল যে আগের মতো পুরোপুরি সেম আসলো না কিন্তু একটু আসছে। যখন থেকেই সেম না আসাটা শুরু হবে সেটাই হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। তুমি যখন একটা স্প্রিং কে ক্রমাগত হ্রাস বৃদ্ধি করবা, মূলত স্থিতিস্থাপক ক্লান্তি ঘটে কেন? ক্রমাগত হ্রাস বৃদ্ধির জন্য। যখন তুমি ক্রমাগত হ্রাস বৃদ্ধি করবা তখন কি হবে একটা বস্তুর স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হবে। বুঝতে পারছি সবাই? তো এই ছিল আজকে পদার্থের গাঠনিক ধর্ম অনুধাবন। আল্লাহ হাফিজ সবাইকে।